শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আজকের বিকেলের আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে। সকালে কিন্তু প্রতিদিনই বৃষ্টি থাকে, একটু বেলা বাড়লেই চকচকে রোদ উঠে যায়। আর এত সুন্দর আকাশ আজকে, দেখো কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। আমি নিচে নেমেছি রিজুকে নিয়ে, ও সাইকেল চালাচ্ছে আর আমি এখানে হাঁটাহাঁটি করছি। কারণ একভাবে যদি এক জায়গাতে দাঁড়িয়ে থাকি না, তাহলে মশা কামড়াতে থাকে। হাতে কিন্তু আমার মশা মারার ব্যাট আছে, সেটা দিয়ে মশা মারছি। আর এই দিকে একবার আসছি, একবার হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি। যাই হোক, ওর সাইকেল চালানো হচ্ছে, ওর সাথে সাথে আমারও একটু এখানে হাঁটাহাঁটি করার সুযোগ পেয়েছি আর কি। তা না হলে তো আর নিচে নামতাম না এই সময়ে। ও যেহেতু প্রতিদিন সাইকেল চালাচ্ছে, আর আমিও ওর সাথে একটু রাস্তা হেঁটে নিচ্ছি। এই দিকে একবার আসছি, ওই দিকে একবার যাচ্ছি, তাতে করে একটু হাঁটা হচ্ছে। আর ওই যে ভাবি যাচ্ছে দোকানে, এই মাত্রই এসেছিল, আবার দেখি এখন যাচ্ছে ভাবি, রেস্ট নিচ্ছিল হয়তো বাড়ি এসে। আর ভাবির দোকান কিন্তু সামনে। ভাবি আবার ওই দিক থেকে আমাকে ডাকছিল, বলল আসো আমার দোকানে একটু গল্প করি। তো বন্ধুরা চলো তোমাদেরকেও একটু দোকানটা দেখিয়ে দিই। কারণ এর আগে তো তোমাদেরকে দোকানটা দেখিয়েছি, কিন্তু আমাদের বাড়ির গলিটা যে আছে তার সামনেই দোকানটা, একেবারেই কাছে। তো সেইভাবে আর দেখানো হয়নি যে দোকানটা কোথায়। তো দেখো, এই যে আমাদের বাড়িটা তো দেখলেই পেছনের দিকে, আর এই গলিটা দিয়ে গিয়ে গলির ডান দিকেই কাছেই দোকান। এই যে এটাই হলো দোকান। এই যে এটাই ভাবির দোকান। চলো এবার দোকানের ভেতরে একটু যাই। অন্যদিনও দেখিয়েছি, আবার একটু দেখিয়ে দেই। কারণ ভাবি আমাকে ডাকছিল যে একটু গল্প করার জন্য। এখানে দাঁড়িয়েছিলাম তো আমি, ভাবি আসছিল দোকানে, তাই বলল যে আসো ভাবি আমার দোকানে আসো একটু। তো আমিও চলে এলাম। আর ভাবির সঙ্গে গল্প করতে ভীষণ ভালো লাগে। দেখাই আগে লাড্ডু গোপালের জামাগুলো দেখিয়ে দিই। এই যে এইরকম জামা আমার লাড্ডু গোপালকেও একটা বানিয়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর লাড্ডু গোপালের জামা। আর এগুলো সব গরমকালে পরানোর জামা। ছোট লাড্ডু গোপাল, বড় লাড্ডু গোপাল সবার জন্যই আছে। আর এইদিকে দেখো ব্লাউজগুলো সেলাই করে রেখে দিয়েছে, কত সুন্দর সুন্দর ব্লাউজ দেখো। আর এইদিকে কুর্তিগুলো তো আছেই রাখা, আর এইদিকেও ব্লাউজ আছে রাখা। এই যে অনেকগুলো ব্লাউজ আছে এখানে, আরও সেলাই করছে, দেখালো আমাকে। এই যে একটা বোটনেক ব্লাউজ বানিয়েছে, সেটা দেখাচ্ছিল আমাকে। আর অনেকগুলো প্লাজো বানিয়েছে, সেগুলোও দেখাচ্ছিল। আমাকে বলছিল যে আমি যে দোকান থেকে প্লাজোগুলো কিনে আনি সবসময় পরার জন্য, সেগুলো না দুদিন পরেই কিন্তু সেলাইগুলো খুলে যায়, আর নিচ দিয়ে কেমন যেন সুতো বেরিয়ে যায়। তো ভাবি তাই বলছিল যে এই প্লাজোগুলো নিতে পারো, বেশ ভালো প্লাজোগুলো। আমি সেগুলোই দেখছিলাম, কারণ কাপড়গুলো তো খুবই ভালো আর সেলাইটাও খুব মজবুত হয়। দোকান থেকে যেগুলো কিনে আনি সেগুলো তো সেলাই দেখবে খুলে যায়, কিন্তু এগুলোর যে সেলাইগুলো সেগুলো কিন্তু আর খোলার ভয় নেই, খুলবে না। বেশ ভালো লাগছিল, বিশেষ করে এই যে ব্ল্যাক কালারের যেটা আছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে, সাদাটাও খুব সুন্দর ছিল। অনেকগুলো প্লাজো সেলাই করেছে, আরও করছে বলল আমাকে। তো এগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আমাকে দেখালো ভাবি। আমার শাড়িগুলোর পিকো ফলস পার করা থেকে শুরু করে কুর্তিগুলোর হাতা লাগানো, তারপর অল্টার করা, নাইটির হাতা লাগানো, সমস্ত কিছু কিন্তু এই ভাবি করে দেয়। এতদিন ঘরে করে দিত, ঘরেই মেশিন ছিল, এখন তো দোকান দিয়েছে, এখন দোকানে করে দেয়। আমি এতদিন তো দেখাইনি, কারণ ঘরে করতো বলে, এখন দোকান দিয়েছে তাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কতগুলো ব্লাউজও ভাবির কাছ থেকে আমি বানিয়েছি। গত বছর পুজোতে বানিয়েছিলাম, তার আগের বছর পুজোতেও বানিয়েছিলাম, তার আগের বছরও বানিয়েছিলাম কয়েকটা। তো ভালোই বানিয়েছে ভাবি। আর এবার ভাবির সঙ্গে গল্প করা আমার কমপ্লিট বলতে আরেকটু গল্প করতাম, কিন্তু এই যে রিজু, ওর সাইকেল চালানো হয়ে গেছে, ও কিন্তু আমার সাথেই আছে। এই যে সাইকেল এখানে রেখে আমাকে গিয়ে বলছে চলো মা ঘরে যাব এখন, আর ভালো লাগছে না, চলো ঘরে চলো। তো আমি এখন ঘরে যাচ্ছি, আর ওই যে রিজু আসছে পেছনে।
আমরা অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি। এখন চা করে নিয়ে রিজুর বাবাকে দিচ্ছি। রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে, আর চা খেয়ে রিজু আবার বলছে যে চলো আমরা একটু ঘুরতে যাব। আমি যাব না, রিজু ওর বাবার সাথে যাবে ঘুরতে, রাস্তায় হাঁটতে যাবে। এই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার গোপাল সোনাকে। এবার আমি চলে এলাম এই ঘরে। এই ঘরে আসার একটা কারণ আছে। এই যে আলমারিটা দেখছো, এটা আমি এইবার গুছাবো। কালকে কিছুটা শাড়ি গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আজ আবার এই হ্যান্ডলুম শাড়িগুলো বের করে নিয়েছি, এগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। আলমারিগুলো কেন নোংরা হয় জানো তো? আমার দোষেই নোংরা হয়। আমি যখন শাড়ি বের করি পরার জন্য, তখন হয়তো টান দিয়ে মাঝখান থেকে একটা শাড়ি নিলাম, আর অন্য শাড়িগুলো কি করি, একটু টান লেগে এলোমেলো তো হবেই, মানে এদিক ওদিক সরে যায়, সেটা আর তখন সাথে সাথে ঠিক করি না। ভাবি কি যে না, এই শাড়িটা পরবো, এই শাড়িটা যখন আবার রেখে দেবো আলমারিতে গুছিয়ে, তখন আবার ভালো করে ঠিকঠাক করে রাখলেই হয়ে যাবে পরিষ্কার। আর যখন রাখি শাড়িটা, তখন কিন্তু এই শাড়িটাই শুধু আমি ভাঁজ করে ঠিকঠাক করে রাখি, আর যেটা এলোমেলো হয়েছে সেটা ওই রকমই থাকে। এই করে করে একদিন দুদিন এভাবে যদি করি, তাহলে তো নোংরা হবেই, আলমারি এলোমেলো হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এবার ঠিক করেছি আস্তে আস্তে সবগুলো আলমারি আমি গুছিয়ে নেব। একদিনে এক একটা আলমারি গুছানো সম্ভব নয়, আমি একদিনে একটা বা দুটো করে তাক গুছিয়ে নিচ্ছি, তাহলে আস্তে আস্তেও পরিষ্কার করা হবে আর আমার পরিশ্রমটাও একটু কম হবে। কারণ সংসারের সব কাজ করে তারপরে এই যে এক্সট্রা কাজগুলো করা অনেক সময়ের দরকার, তাই না? তাই আমি অল্প অল্প করে চেষ্টা করছি পরিষ্কার করার। এখানে কিছু কিছু শাড়ি আছে যেগুলো নাকি আর পরা হবে কিনা আমি জানি না, কারণ এখন আর সেগুলো কেউ পরে না। আমারও একই অবস্থা, যেমন এই গামছা চেকের শাড়িটা, এইরকম আমার দুটো শাড়ি আছে। তো 5-6 বছর আগে এই শাড়িগুলো কিন্তু সবাই পরতো, সবারই আলমারিতে হয়তো একটা করে আছে। তো এই শাড়িগুলো এখন আর কেউ পরে না, আমি পরতে দেখি না। আমার কাছেও আছে দুটো, একটা লাল হলুদ আর একটা যে নীল আর গোলাপির মধ্যে। তো এই শাড়িগুলো রাখা আছে, যেহেতু কিনেছিলাম শাড়িগুলো আর কি করব, আলমারিতেই রেখে দিয়েছি সাজিয়ে, ভালোও লাগে দেখতে। বন্ধুরা, আরেকটা কথা, তোমাদের যদি কারোর ইচ্ছে হয় যে আমার কি কি শাড়ি আছে সেগুলো তোমরা দেখবে, তো আমি একটা ভিডিও বানাবো। যদি তোমাদের ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে করে আমার কি কি শাড়ি আছে, তাহলে তোমরা না আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এমনি যে খুব বেশি শাড়ি আমার আছে তা নয়, যা আছে এই যে তোমাদের সামনেই। আর কিছু সিল্কের শাড়ি আছে, সেগুলো আমি আগের দিন গুছিয়ে রেখেছি, তোমাদেরকে তখন বললাম। তো সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। যদি তোমাদের ভালো লাগে দেখতে, আমাকে কমেন্ট করো তোমরা যদি দেখতে চাও আমার শাড়ির কালেকশন। আর দেখো আমার আলমারিটা গুছানো, শাড়িগুলো গুছানো হয়ে গেছে, এবার আমি আলমারিতে ভরে রাখছি। আর রিজু কিন্তু এসে কথা বলছিল আমার সাথে। আর এখানে কিছু শাড়ি ব্লাউজ আছে, এইগুলো আর গুছিয়ে আজকে সম্ভব হলো না রাখা, কারণ রান্না করতে হবে। এখন আমি যাব রান্নাঘরে। তার আগে দেখিয়ে দেই, এই যে গোপাল সোনাকে শয়ন দিয়েছে রিজু, পর্দা নামিয়ে দিয়েছে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এটা পরের দিন সকাল। আর আমার কালকের যে ভিডিওটা শুরু করেছিলাম ব্লগটা, সেটাই কিন্তু আজ কিছুটা সময় কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর পাখিদেরকে খেতে দিয়ে দিলাম। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। সকালটা এরকম বৃষ্টি থাকে, তারপর একটু বেলা বাড়লেই রোদ উঠে যায়। এখানে আজ আর বেশিক্ষণ দাঁড়াবো না, রান্না বসাতে হবে, কারণ আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। রিজু এখনও ঘুমোচ্ছে, আর ওই যে আমার গোপাল সোনা এখনও শয়নে আছেন। গোপাল সোনাকে একটু পরে আমি জাগাবো। আর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এসে গোপাল সোনাকে জাগিয়ে সেবা দিলাম। এবার আবার রান্নাঘরে চলে যাই। আর রিজুর বাবা অফিস যাবে, আজকে ছুটির দিন।
তবুও কিছু সময়ের জন্য যাবে, বলল কাজ আছে। আর আমি চলে এলাম ছাদে ফুল নেওয়ার জন্য। দেখো বৃষ্টি হয়েছে তো, এখনও একটু একটু পড়ছে বৃষ্টি। আর ছাদটা না আমাদের খুব পিছল হয়েছে, দেখো শ্যাওলা হয়ে গেছে। আর এই জায়গাটা একটু পরিষ্কার আছে, কারণ এখানে তো অনুষ্ঠানের দিন মানে রিজুর বার্থডের দিন এখানে করা হয়েছিল প্যান্ডেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, রান্না করা হয়েছিল এখানে, তাই এটা পরিষ্কার হয়েছে। আর আশেপাশের দিকগুলো কিন্তু এখনও পিছল আছে, শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে। এখন তো বৃষ্টি হচ্ছে, তাই এটা পরিষ্কার করা যাবে না ছাদটা। যখন পরপর 2-3 দিন রোদ থাকবে তখন ছাদটা একটু পরিষ্কার করে নিতে হবে, মানে ঝাড় দিয়ে দিলেই শ্যাওলাটা হয়তো চলে যাবে। কারণ রোদ উঠলে দেখি শ্যাওলাগুলো না ফেটে ফেটে ওপর দিকে উঠে যায়, মানে কড়া রোদ যখন হয়, তো তখন যদি ঝাড় দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো পরিষ্কার হলেও হতে পারে। আর এইদিকে দেখো একটা নয়নতারা হয়েছে সাদা। এর আগের বছরও একটা সাদা নয়নতারার গাছ হয়েছিল, লাগাইনি, হয়তো কোনোভাবে বীজ এসে পড়েছে আর কি, পাখি হয়তো নিয়ে এসেছে, এভাবেই তো হয়। আর অনেক সময় না মাটির জন্যও হয়, মাটির কারণে দেখবে ফুলের রং কিন্তু পাল্টে যায়, তাই না? যেমন জবা ফুলগুলো এক একটার রং অনেক সময় চেঞ্জ হয়ে যায়, মাটির কারণে হয়তো হয়। গত বছর যে সাদা নয়নতারার গাছটা হয়েছিল সেটা না মরে গেছে কোনো কারণে। এবার একটা হয়েছে, এটাতে ফুল হয়েছে, দেখি এটার থেকে যদি আরও চারা হয় তাহলে তো ভালোই হয়। কারণ বিভিন্ন রঙের যদি একই ফুল আর কি, নয়নতারা হোক বা অন্য ফুল যে কোনো হোক, বিভিন্ন রঙের যদি হয় না তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? এবার আমি ফুলগুলো চটপট করে তুলে নেব, তুলে নিয়ে তারপর নিচে যাই, কারণ রিজুর বাবা তো খেতে বসেছে, খেতে দিয়ে এসেছি ছাদে, আর অফিসে বেরিয়ে যাবে, তার আগে আমাকে নিচে যেতে হবে। আমার ফুল তোলা হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো ফুলগুলো রেখে দিলাম, আর এখন রিজুর বাবা যাচ্ছে অফিসে, আমি গিয়ে গেটটা বন্ধ করে দিয়ে আসবো। গেটটা বন্ধ করে দিয়ে আমি চলে এলাম আবার রান্নাঘরে, রান্না করতে হবে এখন। আমি শুধু ভাত করেছিলাম, ঘি দিয়ে খেয়ে গেছে রিজুর বাবা। এখন আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব, কারণ আজকে আমি করব ডিমের ঝোল। একদিকে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অন্যদিকে দুধটা গরম করে নিলাম। আর রিজু এই ঘরে অঙ্ক করছে, না কি পড়ছে, জিওগ্রাফি পড়ছে মনে হয়, তো ওকে দুধটা এনে দিয়ে দেব। দুধ গরম হয়ে গেছে, হরলিক্স মিশিয়ে দিয়েছি, আর পাশে দিয়েছি বিস্কুট। দেখি বিস্কুট খায় কিনা, শুধু হরলিক্সও খায় অনেক সময়, মানে দুধের সাথে। তো এটা ওকে দিয়ে দিলাম, আমি চলে এলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আমি তরকারি কেটে নিয়েছি। এই দেখো এই বাটিতে আমি সব রকমের সবজি দিয়ে একটা মিক্স তরকারি করব, সেটা কেটে নিয়েছি। এখানে কাঁকরোল ভাজার জন্য কাঁকরোল কেটে নিয়েছি, আর এই যে ডিম আর আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের ঝোল রান্না করব বলে এখানে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব, কারণ এইগুলো রেডি করতে গিয়ে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই কড়াইটা দেখেছো, ডিম সেদ্ধ করেছি, কড়াইটা একদম কালো হয়ে গেছে। আর এই কড়াইটা দেখো কত পরিষ্কার, জানি না কেন এই কড়াইটা আমার এত কালো হয়ে যাচ্ছে দিন দিন। ভালো করে কিন্তু মাজা হয়, তবুও এরকম কালো হয়ে যায়। আর কাঁকরোল ভাজাটা আমার করা হয়ে গেছে। আর দেখো এখানে ডিম ভাজা করে রেখে দেওয়া হয়েছে, আলুগুলো এবার আমি ভেজে নেব। একটা কড়াইয়ে আমি কাঁকরোল ভাজা নামিয়ে রেখে তরকারি বসিয়ে দিয়েছি, আরেকটা কড়াইতে দেখো ডিম ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজ ভাজতে শুরু করেছি। এবার দুটো রান্না একসাথেই হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হবে, এই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি।
সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব, আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামাবো। আর দেখো এই যে সবজিগুলো এনে রেখেছে, এগুলো এবার আমি গুছিয়ে ফ্রিজে তুলে নেব। সবজিগুলো গুছিয়ে আমি ফ্রিজে তুলছিলাম, এর মধ্যেই আবার মনে পড়লো যে রিজুর হারমোনিয়ামটা একটু খারাপ হয়েছে, ওর গান করতে ভীষণ অসুবিধে হচ্ছে। তো সকালে বিকালে সবসময় বলে যাচ্ছে, মা আমার হারমোনিয়ামটা ঠিক করতে হবে, আমার গান করতে ভীষণ অসুবিধে হয়, আর তুমি কেন ঠিক করে দিচ্ছ না। সেই জন্য এখন আমি এই ঘরে চলে এলাম, ফাইল বের করে হারমোনিয়াম যে দোকান থেকে নেওয়া হয়েছে তার বিলটা বের করলাম, বের করে ফোন করলাম। তো সেখান থেকে বললো যে হারমোনিয়ামটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা দেখবো যে কী খারাপ হয়েছে। ওর বাবা আর ও যাচ্ছে এখন সেই হারমোনিয়াম নিয়ে, যেখান থেকে কেনা হয়েছে হারমোনিয়ামটা সেই দোকানে। রিজু আর ওর বাবা চলে গেল হারমোনিয়াম নিয়ে হারমোনিয়াম ঠিক করতে, আর আমি চলে এলাম আবার রান্নাঘরে। এই যে সবজিগুলো আছে এগুলো ফ্রিজে তুলে রাখবো, তারপর আমি চলে যাব স্নানে। আর স্নান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। দেখো গোপাল সোনাকে স্নান করাবো, এখন সেবা দেব। সেই জল, তারপর স্নানের গামলা, সেগুলো সব রেডি করে নিয়েছি। এবার আমি গোপাল সোনাকে সেবা দেব স্নান করিয়ে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গোপাল সোনাকেও আমার সেবা দেওয়া হয়েছে। দেখো গোপাল সোনা বসে আছেন, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেই। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।